দেখেন মানব পাচার আইনটা নিয়ে আমাদের ব্যারিস্টার আনিসুল ইসলাম স্যার সহ আপনাদের সহযোগিতার জন্য আমরা কিন্তু বাইরা আন্তরিকভাবে অনেক কৃতজ্ঞ। বাট এখন কিন্তু শস্যের মধ্যে ভূত কিন্তু এখনো রয়ে গেছে। এখন থানায় মানব পাচার মামলাটা নিচ্ছে না, এটা ঠিক, কিন্তু থানা থেকে পরামর্শ দেয় যে তোমরা কোর্টে যে মামলা করো। তো এই আপনাদের আন্তরিক প্রচেষ্টার ফলেও কিন্তু এই মানব পাচার আইন নিয়ে এখনও অসংখ্য মামলা হচ্ছে। আমাদের রিক্রুটিং এজেন্সি বা বাইরের সম্মানিত সদস্যরা এখনও জেলে যাচ্ছে, ভুক্তভোগী হচ্ছে। তো সুতরাং আমরা চাই যে পার্লামেন্টের মাধ্যমে আমরা যারা বৈধভাবে কর্মসংস্থান করি, ওই যথাযথ স্মার্ট কার্ড নিয়ে এই আমরা যারা বৈধভাবে কর্মসংস্থান করি তাদেরকে যেন অন্য আইনে যা কিছুই থাকুক না কেন মানব পাচার আইনে আমাদেরকে যেন সম্পৃক্ত করা না হয়। আর যারা প্রকৃত মানব পাচার করবে তারা তো সেখানে তারা সেই পানিশমেন্ট হবে। এটা হচ্ছে আমার প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা মনে করি যে মাননীয় পার্লামেন্ট সদস্যবৃন্দের সঙ্গে বাইরের আমাদের পারস্পরিক সম্পর্কের অনেক ঘাটতি রয়েছে এবং কিছু তথ্যগত কিছু সমস্যা রয়েছে বা সেই তথ্যগুলো জানানোর আমাদের ব্যর্থতাও রয়েছে বলে আমরা মনে করি। তো প্রথমত দেখেন যে গত বছরের চাইতে এই বছরে কিন্তু কর্মী প্রেরণের সংখ্যা অনেকভাবে কমে গিয়েছে। আমাদের মাননীয় মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আলী হায়দার চৌধুরী সাহেব তার স্বাগত বক্তব্যে বলেছেন যে পার্শ্ববর্তী যে দেশগুলো, আমাদের যে কম্পিটিটর দেশগুলো রয়েছে, বিশেষ করে ইন্ডিয়া, আপনার পাকিস্তান, নেপাল সহ ফিলিপিন্স, আদার্স যে কান্ট্রিগুলোর সঙ্গে আমাদের কিন্তু প্রতিযোগিতা করে এই বিজনেসটাকে করতে হয়। তো সেখানে দেখেন এত প্রতিকূলতা সত্ত্বেও কিন্তু আমরা 1.5 কোটি বাংলাদেশিদের আমরা নারী পুরুষ আমরা কর্মসংস্থান করেছি। এখন প্রশ্ন হচ্ছে যে এত বিশাল কর্মসংস্থান করা এবং মাননীয় প্রধানমন্ত্রীর ভীষণ বাস্তবায়নের জন্য কিন্তু বাইরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তো এখন দেখা যায় যে খাটো কিছু ত্রুটি বিচ্যুতি কিন্তু হয়। যখন এখন আপনার দেখেন 10 থেকে 15 লক্ষ নারী কর্মী আমরা প্রেরণ করেছি। 1-2 নারী কর্মী যখন এয়ারপোর্টে আসে তখন এটা ঢালাওভাবে প্রচার করা হয় যে অমুক নারী কর্মী স্যালারি পায় নাই বা নির্যাতিত হয়েছে। তখন আমার রিক্রুটিং এজেন্সি মালিক বাইরা সদস্যকে জেলে পুরা হয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে মাননীয় পার্লামেন্ট মেম্বারদের কাছে আমার প্রশ্ন যে যদি কোনো আমার কর্মী, আমরা কিন্তু চাই না যে একজন কর্মীও সেই দেশে নির্যাতিত হোক, বেতন না পাক, তার সমস্যা হোক, কিন্তু এই সমস্যাগুলি তো ক্রিয়েট হচ্ছে ডেস্টিনেশন কান্ট্রিতে, বিশেষ করে মধ্যপ্রাচ্য, সৌদি আরব সহ বিভিন্ন দেশে। তো সেই জায়গায় কিন্তু অ্যাড্রেস করা দরকার, অর্থাৎ আমাদের দূতাবাসের উইংসগুলিকে সেখানে শক্তিশালী করে এই বিষয়গুলো আমি মনে করি যে এই প্রতিকার করা দরকার। আর আরেকটা বিষয় হচ্ছে যে দেখেন যে সংক্ষেপেই আমি বলতেছি, 2 মিনিটের মধ্যে শেষ করব, 2 মিনিটের মধ্যেই আমি শেষ করব। সেটা হচ্ছে যে ধরেন এই একটা প্রবলেম হলেই আপনারা মনে করেন যে যেমন কিছুদিন পূর্বেই মিডিয়াতে আসলো যে লক্ষ লক্ষ কর্মী কাজ পাচ্ছে না। ধরেন সৌদি আরবে একটা কোম্পানিতে সৌদি আরবে প্রায় 30 লক্ষ কর্মী রয়েছে, হয়তো 10টা 20টা 5টা একটা প্রবলেম হলেও এটা এমনভাবে নেতিবাচকভাবে ছড়ানো হয়, ইভেন পার্লামেন্টেও এই নেতিবাচকভাবে কথাগুলো উপস্থাপিত হয়, যার জন্য কিন্তু এই যে টোটাল যে রেমিটেন্সে যে আমাদের এত অবদান, এত কর্মী পাঠানোর পরও আমরা কিন্তু সেই মানে যেই ইতিবাচক যেই সম্মান যে আমরা পাবো বাইরের মেম্বাররা, সেটা কিন্তু আমরা পাচ্ছি না। আর ঢালাওভাবে ধরেন আমরা কিন্তু কখনোই চাই না একজন কর্মীও সমস্যায় পড়ুক। সৌদি আরব বলেন, মালয়েশিয়া ইদানিং কিন্তু ব্যাপক আকারে এটা নিয়ে কথা হচ্ছে, ইভেন জাতিসংঘ পর্যন্ত এটা নিয়ে অনেক কথা হচ্ছে। তো আমরা মনে করি এখানে তথ্যের অনেক ঘাটতি রয়েছে। দেখেন আমরা যারা বৈধভাবে কর্মী পাঠাই আমরা কিন্তু একটা পার্ট, আর আরেকটা পার্ট হচ্ছে যে অনেকে কিন্তু ভিজিট ভিসায়, ট্যুরিস্ট ভিসায় তারা কিন্তু চলে যায় তারা মালয়েশিয়া থেকে আর ফেরত আসে না বা অন্যান্য দেশ থেকে আর ফেরত আসে না। তখন এইটাকে আমার যদি ধরেন 100 কর্মী বা 500 কর্মীর সমস্যা থাকে, এটা কিন্তু তখন 50,000 1 লাখ বলা হয়। কিন্তু এইগুলির ক্ষেত্রে কিন্তু আমরা বাইরের মেম্বাররা কিন্তু এই ধরনের কাজের সঙ্গে সম্পৃক্ত না। আর সর্বশেষে বলতে চাই যে আইন শুধু করলেই তো হবে না। ধরেন 2013 সালে আইন করা আছে, 2013 সালে আইন রয়েছে যে লাইসেন্স শ্রেণীবিন্যাস করতে হবে, আইনে ছিল। কিন্তু আজকে 2024 সাল, আজকেও পর্যন্ত কিন্তু সেই 13 সালে আইন করার পরেও কিন্তু এটা বাস্তবায়ন করা সম্ভব হয় না যৌক্তিক কারণে। এরপর আপনার মিডিলম্যানের যে কথাগুলো আসছে, ধরেন
এখন বাংলাদেশে প্রায় 3000 রিক্রুটিং এজেন্সি। তো এখন একজন মিডিলম্যান তো ধরেন এই 3000 যে কোনোটাই অবাধে যেতে পারে। সে তো আমার কাছে দায়বদ্ধ না, আমি যে তাকে সার্টিফাই করব যে মিস্টার অমক আমার রিক্রুটিং এজেন্সির প্রতিনিধি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে উনি তো আমার আদার্স আরও 3000 দ্বার তার জন্য উন্মুক্ত রয়েছে, সে তো অন্যান্য জায়গায় যে বিজনেস করবে অথবা সে অন্যায় কাজ করবে, সেই দায়টা তো আমরা নিতে পারি না। এই সেফটি আমাদের দরকার। এই সেফটি না দিয়ে শুধু আইনের জায়গায় আইন করে দিলে এটা কখনোই বাস্তবায়ন হবে না। আর আরেকটা বিষয় দেখেন, আইনের যে উপধারা রয়েছে, কোনো আপনি মনে করলেন যে আপনি সচিব বা আপনি মন্ত্রী বা আপনার মন্ত্রণালয়ের দায়িত্বশীল উচ্চ পর্যায়ে আপনি মনে করলেন যে এই এজেন্সি কোনো না কোনো কারণে এই এজেন্সিকে আমি মানে ডিলিট করে দিব, সার্ভার লক করে দিব, আপনি কিন্তু এই আইনের অপপ্রয়োগ কিন্তু আপনি করতে পারেন। যেমন ইন্ডেমনিটির অধ্যাদেশে কিন্তু অপপ্রচার হয়েছে, এরকম অনেক হয়েছে। তো সুতরাং আমরা চাই শুধু আইন নয়, একেবারে বাস্তবিক অবস্থায় এসে, যেহেতু আপনারা হচ্ছেন জননেতা, মাঠের নেতা, তো বাস্তবিক বিষয়গুলো যদি আপনারা পার্লামেন্টে তুলে ধরেন, আমাদের মহাসচিব সহ প্রেসিডেন্ট রয়েছেন, আমাদের কার্যনির্বাহী কমিটির সঙ্গে একাধিকবার আপনাদের ডিসকাশন হবে এবং আমরা মনে করি যে তথ্যের যে ঘাটতিগুলো রয়েছে ভবিষ্যতে আমাদের সাইফুল ভাই যে প্রস্তাবনাগুলো দিয়েছেন এর আলোকে ভবিষ্যতে আমরা পারস্পরিক সম্মান বজায় রেখে আমরা এই সেক্টরকে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে আমরা শক্তিশালী করব এবং বাংলাদেশকে আমরা স্মার্ট বাংলাদেশে রূপান্তর করব। ধন্যবাদ সবাইকে।